নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিজ্ঞান রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। ফলিক জ্যোতিষ। আজকে আমরা জানবো সপ্তম ভাবপতি সিরিজ শুরু করলাম এবং সপ্তম ভাবপতি সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থানে থাকলে কি প্রভাব হতে পারে এবং তার কি কি প্রতিকার কিছু কিন্তু আমি বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। এর আগে আমি লগ্ন ভাব থেকে শুরু করে ষষ্ঠ ভাব পর্যন্ত সেই গ্রহের অধিপতি কোথায় থাকলে কি প্লেসমেন্ট হলে কি ফল হতে পারে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন। সপ্তম ভাব থেকে কি দেখা হয় এই জিনিসটা কিন্তু দেখা অত্যন্ত জরুরি। এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমার বানানো রয়েছে। সপ্তম ভাব থেকে কত কি দেখা হয় সেই জিনিসটা যদি জানেন তাহলে আপনার এটার বিচারে সুবিধা হবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা কোথাও পিন কমেন্ট বা আই বাটনে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সপ্তম ভাবপতি দেখুন, কোনো ভাবপতি কোথায় অবস্থান করছে তার জন্য আপনাকে দুটো জিনিস দেখতে হবে। একটা সেই গ্রহের লগ্ন থেকে স্থিতি কি রয়েছে এবং তার নিজস্ব স্থান থেকে স্থিতি কি রয়েছে, এই দুটো জিনিস আপনাকে দেখতে হবে। তার মানে লগ্ন থেকে কোথায় রয়েছে এবং গ্রহ যেই স্থানের অধিপতি অর্থাৎ সপ্তম ভাব সম্পর্কে বলছি, সপ্তম ভাব থেকে কত নম্বর ঘরে রয়েছে সেটা কাউন্ট করে দেখতে হবে এবং গ্রহটা শুভ না অশুভ সেটাও আপনাকে দেখতে হবে। সপ্তম ভাবপতি শুভ নাকি অশুভ, যে কেউ হতে পারে। সপ্তম ভাবপতি যেখানে প্লেস হবে, যেখানে যাবে, তার জন্য সপ্তম ভাবের উপর কিছু না কিছু প্রভাব পড়বে এবং সপ্তম ভাবপতি যেখানে যাবে সেই ভাবেরও কিছু না কিছু প্রভাব এফেক্ট কিন্তু তৈরি করবে। অর্থাৎ সপ্তমপতি যদি সপ্তম স্থানেই থাকে, দেখুন সপ্তমপতি, দেখুন এখানে আমি বাইরে রাশির নাম লিখে রেখেছি তাই এই ছকটা দিয়ে আমি দেখাচ্ছি না, কিন্তু এটা আপনারা মনে রাখবেন তবু যে কোন কোন ঘরের অধিপতি কি হয়। যেমন এই ঘরের অধিপতি মেষ হয়, এই ঘরটার অধিপতি মকর হয়। যেহেতু আপনার যে কোনো লগ্ন হতে পারে তাই আমি এখানে কিন্তু কোনো রাশি লিখছি না। যে কোনো লগ্নে আপনার সপ্তমপতি যে কেউ হতে পারে। সপ্তম স্থানে যদি সিংহ রাশি থাকে তাহলে আপনার অধিপতি রবি, যদি মকর রাশি থাকে অধিপতি শনি, যদি বৃশ্চিক রাশি থাকে অধিপতি মঙ্গল, যদি ধনু রাশি থাকে অধিপতি বৃহস্পতি, যদি বৃষ রাশি থাকে সপ্তম স্থানে তাহলে অধিপতি শুক্র। যে কেউ হতে পারে, তাই জন্য আমি রাশির নাম বাইরে লিখিনি, ঘরের নাম্বার লিখে দিয়েছি। ধরে নিন আপনার সপ্তম স্থান এটা, রাশি বাইরে কি আছে ভুলে যান, সপ্তম স্থান এটা। সপ্তম স্থানে যে কোনো রাশি রয়েছে এবং তার অধিপতি সপ্তম স্থানেই বসে রয়েছে, তাহলে কি ফল হতে পারে। ভাব বলবান কিভাবে হয়, যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে কোনো ঘরের অধিপতি যদি সেই ঘরেই বসে থাকে তাহলে সেই ভাব বলবান হয়ে যায়। তাহলে সপ্তম স্থানের অধিপতি যদি সপ্তম স্থানেই বসে থাকে তাহলে সপ্তম স্থান বলবান হয়ে গেল, সপ্তম স্থান মজবুত হয়ে গেল। সপ্তম স্থান থেকে যা কিছু দেখা হয় সেই সব কিছুর ফল আপনার শুভ হবে। আপনি দীর্ঘযাত্রায় কষ্ট ওঠাতে হবে না আপনাকে, পার্টনারশিপের ক্ষেত্রে ভালো ক্লায়েন্ট আসবে, দাম্পত্য জীবনে সুখী হবেন, এভরিডে বিজনেসে আপনার ইনকাম ভালো হবে। যা কিছু দেখা হয় সপ্তম স্থান থেকে সব কিছুর প্রভাব আপনি ভালো পাবেন। এখন সপ্তম স্থানের অধিপতি শুভ গ্রহ হতে পারে, অশুভ গ্রহ হতে পারে। যদি মঙ্গল হয় তাহলে সপ্তম স্থানে যদি মঙ্গল বসে থাকে তাহলেও সে কিন্তু নিজের ঘরকে মজবুত করবে, খারাপ করতে দেবে না। শুভ গ্রহ হোক অশুভ গ্রহ হোক, কোনো গ্রহই কিন্তু নিজের ঘরে বসলে সেই ঘরকে খারাপ করে না, সেই ঘরের ফল সে ভালো করে, কারণ সেখানে গিয়ে সে খুশি হয়ে যায়। সপ্তম স্থানে মঙ্গল বসে থাকলে সেখানে তো কম্পিউটারে সফটওয়্যারে আপনি দেখবেন সেখানে মাঙ্গলিক দোষ দেখিয়েই দেবে, কিন্তু তবু সপ্তম স্থান মজবুত হবে। সপ্তম স্থানে শনি যদি নিজের রাশিতে বসে থাকে, রবি যদি নিজের রাশিতে বসে থাকে, বৃহস্পতি নিজের রাশিতে বসে থাকে, সপ্তম স্থান মজবুত হয়ে যাবে। কিন্তু সপ্তমে যেই রাশি রয়েছে সেই রাশির মতো কিন্তু আপনার যে স্পাউস রয়েছে তার আচরণ কিন্তু সেরকম হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি সিংহ রাশি থাকে এবং সিংহ রাশির অধিপতি রবি যদি সেখানে বসে থাকে তো সেরকম নেচারের হয়ে যাবে। অর্থাৎ সে কি একটু ডমিনেটিং নেচারের হতে পারে, তবু আপনার কিন্তু সাংসারিক জীবন, দাম্পত্য জীবন ভালো হবে। কোনো না কোনোভাবে দেখবেন জিনিসটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক। এবার সপ্তমপতি যদি অষ্টম স্থানে আসে তাহলে কি প্রভাব হতে পারে। অষ্টম স্থান হলো দুঃখ স্থান, খারাপ স্থান, দুস্থান, ত্রিক ভাব বলা হয় অষ্টম স্থানকে। তো অষ্টম স্থানে কোনো ঘরের অধিপতি যাওয়া খারাপ, সেই ঘরের জন্যও খারাপ এবং সেই গ্রহের কারকত্বের জন্যও খারাপ, কারকত্ব নষ্ট হয় সেই গ্রহের। যে গ্রহই যাক না কেন, সপ্তমপতি যদি অষ্টমে থাকে বা অষ্টমপতি যদি সপ্তমে থাকে, এটা কিন্তু খুব একটা ভালো ফল হয় না, ভালো প্রভাব নয় এটা। সপ্তমপতি অষ্টমে গেলে মানে কি, আপনার বিবাহ হতে দেরি হতে পারে, বিবাহ বিভিন্ন রকম যোগাযোগ আসছে কেটে যাচ্ছে, বা আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গে আপনার পরিবার বিবাহ দেয়নি বা দিতে রাজি নয়, সমস্যা বিভিন্ন রকম আসতে পারে। বা এবং বিবাহের পরে দেখা যেতে পারে আপনার স্পাউসকে নিয়ে বিভিন্ন রকম শারীরিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, কারণ অষ্টম স্থান খারাপ স্থান, রোগ ব্যাধি দুর্ঘটনা এইসব গুপ্ত
গুপ্ত ব্যাপার, এইসব বিভিন্ন জিনিস, শ্বশুর বাড়ি, এসব বোঝায়। তো সপ্তমপতি অষ্টমে গেলে কিন্তু আপনার স্পাউসকে নিয়ে ভুগতে হতে পারে। এমন নয় যে আপনার স্পাউস বিয়ের পরে আপনার স্পাউস ভুগবে তো কী হয়েছে, আপনি তো সুখী হবেন, এরকম কিন্তু ব্যাপার না। বিবাহের পরে বলা হয় অর্ধাঙ্গিনী, মানে তার প্রভাব আপনার উপরে আসবে, আপনার প্রভাব তার উপরে যাবে। অর্থাৎ আপনার স্পাউস যদি অসুস্থ হয় বিভিন্ন রকমভাবে বারবার, তাহলে আপনাকেও সেখানে ঝেলতে হবে কষ্ট, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে ফিনান্সিয়াল কষ্ট তার থাকতে পারে আপনার স্পাউসের। তার শ্বশুর বাড়িকেও আপনাকে দেখতে হতে পারে, হেল্প করতে হতে পারে, তাদের সঙ্গে দেখবেন আপনি যোগাযোগ রাখছেন, ফোন কল করছেন, কেমন আছেন না আছেন, বিভিন্ন রকম খোঁজ খবর রাখছেন, এই জিনিসগুলো আপনার মধ্যে দেখবেন থাকবে। কিন্তু কোনো অশুভ গ্রহ যদি সপ্তমপতি হয়ে অষ্টমে আসে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে, শ্বশুর বাড়ির সঙ্গে একটু মানে মতভেদ হতে পারে। এবং যে ইন্টিমেসি লাইফ রয়েছে সব অষ্টম স্থান, সেই অষ্টম স্থানের ইন্টিমেসি লাইফেও কিন্তু আপনি সুখ অনুভব করবেন না, বিভিন্ন রকম সমস্যা আপনি দেখতে পারবেন, সেই তৃপ্তি আপনি অনুভব করবেন না অষ্টম স্থানে গেলে। সপ্তমপতি যদি অষ্টম স্থানে থাকে, এরা যেহেতু অষ্টম স্থান গুপ্ত স্থান, তাই এরা এদের বিবাহিত লাইফ, বিবাহিত জীবনের ব্যাপারটা কিন্তু গুপ্ত রাখে। দাম্পত্য জীবনে কি হচ্ছে না হচ্ছে এরা কিন্তু কাউকে প্রকাশ করতে চায় না সহজে। অনেক সময় দেখবেন বিবাহর পরে আপনার অ্যাস্ট্রোলজি, গুপ্তবিদ্যা, রহস্য, রিসার্চ বা আপনার ওয়াইফের তার সেদিকে মন যাচ্ছে, এটা কিন্তু একটা প্রতিকার হিসাবে কাজ করছে। ভগবান যখন আপনার ভালো চায় তখন দেখবেন কোনো না কোনোভাবে আপনাকে সেই প্রতিকারের পথেই নিয়ে যায়, এটাই হলো ব্যাপার। সেটা যদি নাও হয়, আপনি যদি বিবাহের পরে যদি কোনো গুপ্তবিদ্যা, গুপ্তচর্চা, রিসার্চ, জ্যোতিষ, অকাল্ট, অ্যাস্ট্রোলজি এইসব নিয়ে থাকেন, এইসব নিয়ে চর্চা করেন, এইসব শেখেন, বা আপনার স্পাউসকে শেখান, বিশেষ করে আপনার স্পাউসের কথা বলছি, সে যদি এই বিষয়গুলো নিয়ে থাকে, তাহলে দেখবেন এই জিনিসটা কিন্তু অটোমেটিক প্রতিকার হয়ে যাচ্ছে, জিনিসটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, দাম্পত্য জীবনে সেই সুখটা আপনি অনুভব করতে পারবেন, সমস্যা হবে না। বা সেটা যদি নাও পারে, সে যদি চ্যারিটি করে, কোনো দান ধ্যান করে, সেই জিনিসগুলো করে, তার মধ্যে সেই স্বভাবটা থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক ভালো ফল দেয় সপ্তমপতি অষ্টমে গেল। এবার সপ্তমপতি যদি নবম স্থানে যায়, যে কোনো স্থান হতে পারে, সপ্তম স্থান যে কোনো রাশি হতে পারে আপনার, সেই স্থানের অধিপতি যদি নবম স্থানে যায়, তাহলে লগ্ন থেকে কোথায় গেল, নবম স্থান, এবং নিজের স্থান থেকে কোথায় গেল, 3 নম্বর স্থান। 1 2 3, মানে নিজের বাহুবল দ্বারা, নিজের পরিশ্রম দ্বারা সেই সম্পর্ক খুব ভালো টিকবে তাদের, তারা বাহুবল দ্বারা, বিভিন্ন পরিশ্রম দ্বারা কিন্তু বিভিন্ন রকম প্ল্যানিং করবে, দাম্পত্য জীবনের প্ল্যানিং কিভাবে করা যায়, কিভাবে উন্নতি করা যায়, সন্তান নিয়ে ভাবনা চিন্তা, সন্তানকে নিয়ে কিভাবে উন্নতি করা যায়, সন্তান নিয়ে প্ল্যানিং, বিভিন্ন রকম কিন্তু তারা আলোচনা করবে, এই জিনিসটা কিন্তু থাকবে। কারণ এবং দেখা যেতে পারে যে সপ্তম স্থানের অধিপতি যদি নবম স্থানে যায়, বিবাহের পরে ভাগ্য উন্নতি যেটা বলা হয়, সেই জিনিসটাও কিন্তু এখানে দেখা যায়। এবং বিবাহের পরে দেখা যায় যে এরা কিন্তু আধ্যাত্মিক দিকে এদের ঝোঁক বেশি থাকে, অনেকটা চলে যায়। আগে হয়তো আধ্যাত্মিক দিকে অতটা আকর্ষণ ছিল না, বিবাহের পরে তাদের কিন্তু আধ্যাত্মিক দিকে একটা আকর্ষণ ভাব কিন্তু চলে আসে, ভক্তি ভাব একটা চলে আসে, এটা কিন্তু অত্যন্ত ভালো। যদি শুভ গ্রহ আসে তাহলে তো সপ্তমের জন্যও ভালো, নবমের জন্যও ভালো, কিন্তু কোনো অশুভ গ্রহ যদি আসে, সেটা সপ্তমের জন্য তো ভালোই, কিন্তু নবমের জন্য একটু এফেক্ট করবে, কিন্তু ওভারঅল ভালোই ফল দেবে যদি সপ্তমপতি কোনো অশুভ গ্রহ হয়। ধরুন শনি এখানে চলে এসছে, শনি মকর রাশি, সপ্তম স্থান মকর রাশি, তাহলে মকর রাশি কুম্ভ রাশি ধরে নিন, সপ্তম স্থান আপনার কুম্ভ রাশি, যদি সপ্তম স্থান কুম্ভ রাশি হয়, অষ্টম স্থান কি হবে, মীন, এবং নবম স্থান হবে মেষ, তাহলে মেষে চলে গেছে শনি, শনিদেব এখানে নিচস্থ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্লেসমেন্ট যেহেতু ভালো রয়েছে, তার জন্য কিন্তু এখানে সপ্তম স্থান রিলেটেড খুব যে সমস্যায় পড়বে সেটা নয়, মোটামুটি দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে। এবং নবম স্থানে কিছুটা খারাপ ফল দিলেও ওভারঅল ভালো বলা যায় নবম স্থানের জন্যও, কারণ যেহেতু প্লেসমেন্ট অত্যন্ত ভালো, সপ্তমপতি নবম স্থানে চলে গেছে, আধ্যাত্মিক দিকে ঝোঁক বা যা কিছু বললাম সেগুলো হয়তো একটু কম হবে প্রভাব, বা পিতার সঙ্গে হয়তো মতভেদ থাকতে পারে, বা পিতার ক্ষেত্রে অন্য কোনো প্রভাব দেখা দিতে পারে, যেহেতু নবম স্থান পিতা স্থান, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হতে পারে। কিন্তু যেহেতু যদি শুভ গ্রহ হয় সেক্ষেত্রে অত্যন্ত ভালো। যদি শুভ গ্রহ সপ্তমপতি হয়ে নবমে আসে, দেখবেন আপনার স্পাউসের, তার ভাইয়ের প্রতি একটা টান রয়েছে, এবং আপনারও দেখবেন তার ভাইয়ের সঙ্গে একটা যোগাযোগ করা, ভালো সম্পর্ক, সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। এবার সপ্তমপতি যদি দশম স্থানে যায়, সপ্তমপতি দশম স্থানে গেলে এটা লগ্ন থেকে দশম স্থান এবং নিজের স্থান থেকে চতুর্থ স্থান, আমরা জানি চতুর্থ স্থান সুখ স্থান, তার মানে সপ্তমের সুখ স্থান, এটা তার মানে আপনার ওয়াইফের সুখ বোঝাচ্ছে, আপনার হাজবেন্ডের সুখ বোঝাচ্ছে, আপনার স্পাউসের সুখ বোঝাচ্ছে। সেক্ষেত্রে আপনারা হয়তো অনেক
ভালো জীবনযাপন করতে পারবেন দাম্পত্য জীবনে। বিবাহিত জীবন আপনাদের ঠিকঠাকই যাবে, কিন্তু কেরিয়ার রিলেটেড ব্যাপার নিয়ে অনেকটা ব্যস্ত থাকবেন আপনারা, কর্মজগৎ নিয়ে অনেক ব্যস্ত থাকবেন। আপনার কর্মের সঙ্গে হয়তো আপনার যে স্পাউস রয়েছে সে কিন্তু আপনার কর্মজগতে হেল্প করতে পারে। 7th লর্ড যদি 10th হাউসে যায়, অনেক সময় দেখা যায় বিবাহের পরে দুজনেই খুব ব্যস্ত হয়ে যায়, কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যায় বিভিন্ন রকমভাবে। এদের কিন্তু বিবাহের আগে দেখা যায় বিবাহ নিয়ে বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম খোঁজ খবর রাখা, কেমন প্রকৃতির, তার আত্মীয়র থেকে খোঁজ খবর নেওয়া, বিভিন্ন জায়গার থেকে খোঁজ খবর নেওয়া একটা বড় আলোচনার বিষয় হয়ে যায় এদের ক্ষেত্রে যদি সপ্তমপতি দশমে বসে থাকে। এরা একটু নিজের জগতে মোটামুটি সপ্তমপতি দশমে গেছে মানে সেটা ভালো স্থান, ভালো প্লেসমেন্ট, কিন্তু নিজের জগতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে নিজেকে একটু সময় দিতে কম পারে নিজেরা। এরা হতে পারে যে বিবাহের পরে এদের অন্য জায়গায় প্যারেন্টস মানে নিজের পরিবারকে ছেড়ে হয়তো অন্য জায়গায় থাকতে হতে পারে কর্মের জন্য, সেরকম পরিস্থিতিও কিন্তু অনেক সময় দেখা যায়। বিবাহের পরে আপনার স্পাউস কিন্তু হার্ডওয়ার্কিং হয়ে যায়। আপনার কুষ্টিতে সপ্তমপতি কোথায় বসে রয়েছে, সপ্তম, অষ্টম, নবম না দশম স্থানে, নাকি অন্য কোনো স্থানে, সেটা আপনি অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এমনই জ্যোতিষ রহস্য জানতে, জ্যোতিষ শিখতে, জ্যোতিষ বুঝতে, নিজের কুষ্টি জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।